আজকে আমরা দেখবো মূলত হাইব্রিডাইজেশন, যা সংকরণ নামে পরিচিত, সংকরণ, অরবিটালের সংকরণ। তো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রায় সিকিউরিটি থাকে। তো আম, তা এটা যাওয়ার আগে আমরা কিছু একটু বেসিক নিয়ে আলোচনা করে যেগুলা জানা দরকার। ওকে, ওকে। আমি নেক্সট গত ক্লাসে পড়েছিলাম যে যে বন্ধন ইলেকট্রন যুগ আর নিউট্রন ইলেকট্রন যুগ, এই দুটা বই থেকে, তাও এটা আমি ক্লাসে একটু ডিসকাস করিনি, যেহেতু এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। তো যেটা দেখি বন্ধন ইলেকট্রন যুগল বলতে কি বোঝায়, বন্ধন ইলেকট্রন যুগল। আচ্ছা, বন্ধন ইলেকট্রন যুগল যেটা বোঝায় যে সমযোজিত অণুতে কোনো একটা যে ইলেকট্রন যুগল দুটি পরমাণুতে আবদ্ধ রাখে, এবং ওই ইলেকট্রন যুগল উভয় পরমাণু নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট, সেই ইলেকট্রন যুগলকে বলা হয় মূলত আহ বন্ধন ইলেকট্রন যুগল। হ্যাঁ, কারণ পানির অণুতে দেখবা যে দুইটা করে বন্ধন ইলেকট্রন যুগল আছে, আবার মিথেন অণুতে চারটা ইলেকট্রন বন্ধন ইলেকট্রন যুগল আছে, ঠিক আছে। তা আমি কি দেখি, সেটা যদি আমি সামারি করি, যে ব্যাপারটা হচ্ছে এটাই দাঁড়ায় যে আহ সমযোজী অণুতে ইলেকট্রন যুগল এই দুটি পরমাণুতে আবদ্ধ রাখে। ওকে, আর হচ্ছে ওই ইলেকট্রন যুগল উভয় নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়, নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয়। হ্যাঁ, তো এই এই ইলেকট্রন যুগলকে বলা হয় বন্ধন ইলেকট্রন যুগল। হ্যাঁ, আর তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, যেটা বলে যে সমযোজী ইলেকট্রন যুগল কেবল কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসে আকৃষ্ট হয় এবং ইলেকট্রনের অক্টেটসের ভূমিকা গণনা ভূমিকা রাখে, তাকে সেই ইলেকট্রন যুগলকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পার্থক্য, যেটা বলবো যে আহ, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যেটা হচ্ছে যে সমযোজী অণুতে অণুতে ইলেকট্রন যুগল কেন্দ্রীয় দ্বারা আকৃষ্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে মূলত তোমার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আমি যদি একটা উদাহরণ যদি দেখি, যে যেমন এখানে হাইড্রোজেন দেখলাম, নাইট্রোজেন, তারপর ধরো আমি এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, পানি আছে, পানি অণুটা। ওকে, তো আমার যে দেখবা যে এই যে আহ, এই যে এগুলো আছে, যে এগুলো এগুলো হচ্ছে মূলত তোমার কি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ইলেকট্রন যুগল। আর এই যে পাশে যেটা থাকে যেগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে বন্ধন যে ইলেকট্রন যুগল। হ্যাঁ, বন্ধন ইলেকট্রন যুগল। হ্যাঁ, এটা সম্ভবত বুঝে যাচ্ছিলাম যে যেটা ইয়ে আছে। হ্যাঁ, তো আমরা সামনে নেক্সট টপিকের দিকে আগাই। সেটা হচ্ছে মূলত আমি যদি বলি যে সমুদ্রী বন্ধনের ক্ষেত্রে অরবিটাল অধিক্রমণ, যেটা তোমার যোজনী বন্ধন মতবাদ, এটা দিয়ে আমরা মূলত হাইব্রিডাইজেশনটা আমরা সংজ্ঞায়িত করি। তো আমি যদি একটু বলি যে দুইটা পরমাণু দুটি অরবিটালের পারস্পরিক উপস্থাপন মূলত এটা বোঝায় অরবিটাল অধিক্রমণ, ঠিক আছে, অরবিটালের অধিক্রমণ।
পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে মোট অর্ধপূর্ণ অরবিটাল সংখ্যা ওই মৌলের যোজন ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। ওকে, তো আমরা যদি জানি যে কার্বন পরমাণুতে 4টা অর্ধপূর্ণ অরবিটাল আছে। আমরা যদি কার্বন পরমাণুতে যদি দেখি যে 1s2 2s1, আমি এই উত্তেজিত অবস্থাগুলো আমি লিখছি 2p1 2p1 2p7, মানে আমি জাস্ট উত্তেজিত অবস্থা দেখা যায় এই যে লাস্টে যেটা থাকছে এটা তখন পরের শক্তিটা তারা জাম্প করে, মানে উত্তেজিত অবস্থা। এখানে দেখা যাচ্ছে আমার মূলত 4টা অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে। হ্যাঁ, দুটি পরমাণু একটি অরবিটাল অর্ধপূর্ণ যোজনী পরস্পর কোন ফলে একটি সমজীবন সৃষ্টি করে। তো এক্ষেত্রে দুটি অর্ধপূর্ণ অরবিটালের বিপরীত স্পিন যুক্ত হতে হয়। অর্থাৎ একই অরবিটাল প্রবেশের জন্য অরবিটালে প্রবেশের জন্য দুটি ইলেকট্রনের স্পিন প্রয়োজনীয় পুনর্বিন্যাস করে বিপরীত স্পিন যুক্ত হতে হয়। কিন্তু এটা যদি না হয় তাহলে কিন্তু আমার কিন্তু অধিগমন ঘটবে না। ওকে, তো আমি যে আসল যে মতবাদ সেটা যদি আমি একটু মানে বাংলায় যেটা বলি যে অরবিটালের অধিক্রমণ মূলত অরবিটাল অক্ষ বরাবর হতে হবে। অরবিটাল দ্বয়ের অধিক্রমণের পরিমাণ যত বেশি হবে সৃষ্ট বন্ধনের শক্তি কিন্তু তত বেশি হবে। উভয় অরবিটালের অধিক্রমণের ফলে যে পরমাণু দুটি নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে যে ইলেকট্রনের মেঘের সাধারণ ঘনত্বযুক্ত একটি ক্ষেত্র সৃষ্টি হয়, এটাকে মূলত আণবিক অরবিটাল বলে। হ্যাঁ, এটা জাস্ট মুখে রিডিং করে নিই, জাস্ট আমি জাস্ট মুখে মুখে বলতেছি। হ্যাঁ, আবার আণবিক অরবিটালের ক্ষেত্রে উভয় পরমাণু নিজ আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, ইচ্ছা শক্তি সবচেয়ে কম হয়। অর্থাৎ পরমাণু পারমাণবিক অরবিটালে যে শক্তিযুক্ত থাকে সৃষ্ট অরবিটাল আণবিক পরমাণু শক্তি তার চেয়ে কম হয়, আর তবেই স্থিতিশীল অণু মানে ঘটে। এটা যে ব্যাখ্যা করার জন্য আমরা মূলত দুইটা বন্ধন দেখবো, সেটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। হ্যাঁ, একটা হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা কি, যে দুইটা অরবিটাল যদি সামনাসামনি অধিক্রমণ ঘটে, হ্যাঁ, ফলে তাদের সর্বাধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট বন্ধন সৃষ্টি, সেটা হচ্ছে মূলত কি সমদ্বিবন্ধন। অর্থাৎ আমি যদি বলি অরবিটালের তাদের অক্ষ বরাবর কি হয়, সেটা হচ্ছে মূলত সিগমা বন্ধন। হ্যাঁ, একে সিগমা বন্ধন বলে। হ্যাঁ, এটা কিন্তু সিগমা বন্ধন। তো এটা হচ্ছে আমার আর যদি পাশাপাশি করি সেটা হচ্ছে তোমার মূলত কি পাই বন্ধন। এটা আরেকটা বলা যায় যে খনিজ বন্ধন সৃষ্টির সময় দুটি পরমাণু জটিল দুটি অরবিটাল পরস্পরের সামনে সামনাসামনি অতিক্রম করে তাহলে সীমা বন্ধন ঘটে। সীমা বন্ধন কিছু আবার এস পি অরবিটাল, এই যে এস অরবিটাল সীমা বন্ধন ঘটতে পারে। একটা এস একটা পি বন্ধনের মধ্যে সীমা বন্ধন ঘটতে, আবার দুইটা পি অরবিটালের মধ্যে সীমা বন্ধন ঘটতে পারে। হ্যাঁ, তো এটার মূলত কি হয় যে বিশুদ্ধ এটা মূলত যেটা হয় যে এটার ঘনত্ব সবচেয়ে বেশি, কারণ হচ্ছে যারা সামনাসামনি অরবিটাল করতে তাদের চরিত্রের মধ্যে দেখা যায় যে পার্সেন্টেজের মতো একটা যে থাকে। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ যদি দেখাই যে যেটা পি অরবিটালের মধ্যে যদি আমি একটা ইয়ে দেখে, ধরো এটা একটা এস অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা এস এটা পি, দেখবে যে এসের সাথে এই যে পি অরবিটাল একটা অতিক্রমণ করতেছে। হ্যাঁ, আবার একটা পি অরবিটাল এরকম প্লাস এরকম পি 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 অরবিটালের মধ্যে একটা এই যে এটা পি, দুইটা পি অরবিটালের মধ্যে তোমার কি সিগমা বন্ধন করতেছে। হ্যাঁ, পাশাপাশি দেখুন। আরটা আছে পাই বন্ধন। পাই বন্ধনটা হচ্ছে মূলত কি, পাই বন্ধনটা হচ্ছে মূলত হচ্ছে যে আহ,
দুটি পরমাণুর মধ্যে সিগমা বন্ধন গঠনের পর উভয় পরমাণুর সমান্তরালে যদি পি অরবিটালের পাশাপাশি এরকম ঘটে যে সৃষ্ট বন্ধনের ঘনত্ব কম হয় থাকে এটা হচ্ছে আমি যদি সংখ্যাটা লিখি যে তাকে পাই বন্ধন বলে, যে দুটি পরমাণুর মধ্যে পাশাপাশি অতিক্রমণের ফলে সৃষ্ট বন্ধনে ঘনত্ব কম থাকে, একে পাই বন্ধন বলে। এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে পাঁচ পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ ঘটে, ফলে এদের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত তোমাদের পাই বন্ধন। ওকে, তো পাই বন্ধন মূলত পি অরবিটাল পি অরবিটালের মধ্যে ঘটে। আমি যদি তোমাকে দেখাই যে এটা যদি আমি পাঁচশো অতিক্রমণ যদি দেখে পাশাপাশি যদি অতিক্রমণ ঘটে তাই যদি দেখাই, দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আবার এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। হ্যাঁ, তো এই যে এগুলোর মধ্যে পাই বন্ধন গঠন হচ্ছে, এই যে পাই পাই বন্ধন হচ্ছে পাশাপাশি গঠন হচ্ছে, এটা হচ্ছে মূলত তোমার পাই বন্ধন। তো পাই বন্ধনের মধ্যে আবার দ্বিবন্ধন কি বন্ধন আছে, দুটি পরমাণু যখন আমার দ্বিবন্ধন ঘটে তখন দেখে একটা সিগমা একটা পাই বন্ধন ঘটে। হ্যাঁ, দ্বিবন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধনের একটা সিগমা এবং অপরটি পাই বন্ধন। আবার ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখা যায় একটা সিগমা বন্ধন যেটা পাই বন্ধন গঠন করে। হয়। Okay, হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত আবার পাই বন্ধনের বৈশিষ্ট্য কি, দুটি পরমাণু সিস্টেম বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে যে উভয় পরমাণু সমান্তরাল অক্ষকে যদি অরবিটালের পাশাপাশি অতিক্রম ঘটে তখন পাই বন্ধন ঘটে। ওকে, পাশাপাশি অতিক্রমণের ফলে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে, তাই এতে পাই অরবিটাল বন্ধন সিগমা অরবিটালের চেয়ে দুর্বল হয়, মানে পাই অরবিটাল অলওয়েজ কি দুর্বল হয়, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তাই যে বন্ধন মূলত দুর্বল হয়। হ্যাঁ, তো সংকর পাই বন্ধন সংকর অরবিটাল মধ্যে পাই বন্ধন ঘটনা এক অরবিটাল ছাড়া অবিশিষ্ট অন্য অরবিটালের সাথে ঘটে। আচ্ছা, এখন আমি চলে আসি মূলত যেটা সংকরণ হাইব্রিডাইজেশন, সেখানে আমরা চলে আসি। যে হাইব্রিডাইজেশন জিনিসটা কি আমরা একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি। সংকরণ, অরবিটালের সংকরণ।
অরবিটাল সংকরণ যেটা বোঝায় যে বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজিত স্তর বিভিন্ন শক্তি অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয় পরে যে সংশ্লিষ্ট অরবিটাল সৃষ্টি প্রক্রিয়া সেটাকে মূলত অরবিটালের সংকরণ বলে। আমি সংজ্ঞা যেটা এখানে লিখি যে বিক্রিয়াকালে বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজিত স্তরের বিভিন্ন শক্তি অরবিটাল সমূহের বিভিন্ন শক্তি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তি সম্পন্ন অরবিটাল শক্তির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলে। হ্যাঁ, হাইব্রিড অরবিটাল সমূহের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমার সংকরণ। ঠিক আছে, তো এদের মধ্যে দুইটা আমি যদি সারসংক্ষেপ বলতে যে সারসংক্ষেপে যদি বলি যে শুধুমাত্র একক বিচ্ছিন্ন পরমাণুর মধ্যে অরবিটাল সংকরণ করতে পারে, একই শক্তি সমূহ প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠনে অংশগ্রহণ করে। হ্যাঁ, এটার মধ্যে আমি যেটাকে সারসংক্ষেপটা যেটা লিখি যে শুধুমাত্র অরবিটালের সংকরণ করতে পারে আর হচ্ছে একই শক্তি সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ সংকরণে অংশগ্রহণ করে। হ্যাঁ, এটা ছিল তাদের সংকৃতি। তো এটার কটা প্রকার আছে যে সংকরণের কটা প্রকারভেদ, যে আমি বলি সংকরণের অরবিটাল সংকরণের যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তি সংকর অরবিটাল সৃষ্টি হয়। মানে একটা সমশক্তি সম্পন্ন একটা মানে বন্ধন সৃষ্টি। হ্যাঁ, তো সংকরণ অরবিটাল ফলে যে সৃষ্ট অরবিটাল সমূহ শক্তি সমান হয় তারা পরস্পর বিকর্ষণ করে সামান্য কৌণিক জোট সৃষ্টি করে, ফলে তাদের দিক নির্দেশনা বিভিন্ন হয়। তো সংকরণের যে প্রকৃতি থেকে যে অণুর আকৃতি ও অণুর মধ্যকার বন্ধন কোণ আমরা এদের থেকে ধারণা পেতে পারি। তো এদের মধ্যে যে অরবিটাল সংকর অরবিটালের মধ্যে তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে। সংকর অরবিটাল বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল অপেক্ষা ভিন্ন পরমাণুর অরবিটাল সমূহের সাথে অধিকতরভাবে অতিক্রমণ করতে পারে, ফলে অরবিটাল সমূহ সৃষ্ট বন্ধন সমূহ অধিকতর শক্তিশালী হয়। তো এদের সংকর অরবিটাল বিপরীত স্পিনের দুটি করে ইলেকট্রন থাকে। ওকে, তো এখানে কয়েকটা আমি যদি বলি যে ধরো আমি তিনটা বন্ধন মূলত পড়াবো। এখানে অনেকগুলো আছে, আটটার মধ্যে মোট তিনটা। একটা হচ্ছে sp বন্ধন, sp সংকরণ, একটা হচ্ছে sp2, হচ্ছে sp3। আচ্ছা, এদের আকৃতিটা কি হবে? sp আকৃতিটা যেটা হবে সেটা হচ্ছে তাদের সরলরৈখিক, মানে স্ট্রেট লাইন বরাবর।
সরলরৈখিক, একটা হচ্ছে sp2 হবে সমতুল্য ত্রিভুজাকার, আর sp3 হবে চতুষ্টেরুকি। হ্যাঁ, মূলত তিন ধরনের আমরা অর্বিটাল দেখবো, তো এগুলো উদাহরণ করবো আমরা এখন। তো আমরা যদি দেখি sp3, তারপর হচ্ছে আমরা প্রথমে আসি sp সমকোণ অর্বিটাল নিয়ে, সেটা হচ্ছে sp অর্বিটাল যেটা হয় যে চারটা উদাহরণ দেখবো আমরা। তো sp সমকোণে যেটা হয় যে আমরা যদি একটা দেখি BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তো বেরিলিয়ামে আমরা জানি চারটা ইলেকট্রন থাকে, প্রথমে দিচ্ছিল মানে তিনটে যাতে দুজনই শূন্য। আমরা যদি বেরিলিয়ামের যদি একটা ইলেকট্রন মানে দেখি, 1s2 2s2, হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমি উচ্চরিত অবস্থা যদি দেখি, সেটা হয় 1s2 2s1 2p1। হ্যাঁ, এই যে এটা কিন্তু তোমার সংকরিত ইলেকট্রন দ্বারা তারা গঠন করবে অরবিটাল সময়। হ্যাঁ, তো এই অবস্থায় তোমার বেরিলিয়ামে sp সংকরণ ঘটবে। তবে এদের উৎপন্ন একটি করে ইলেকট্রন থাকে এবং দুটি পরমাণু ইলেকট্রন বিন্যাসের সাথে যুক্ত। আমি যদি ক্লোরিনটা যদি লিখি, আমি উত্তেজিত অবস্থায় যদি ক্লোরিনটা লিখি, তাহলে কত হবে? আহ, CH2 3p H2 3py2 3pz1। হ্যাঁ, তো এই যে আহ, এটা এক ইলেকট্রন কিন্তু 3p z এর সাথে 3p z এই যে লাস্টে যে একটা তোমার অর্ধপূর্ণ আছে না, এই অর্ধপূর্ণ ইলেকট্রনের সাথে তারা সংকরণ গঠন করবে। হ্যাঁ, BeCl2 তারা BeCl সংকরণ গঠন করবে এরা। ফলে BeCl2 অনুগঠন, আমি যদি চিত্রটা আঁকি এটা কিরকম দেখাতে হবে আমি যদি ব্যাখ্যা করি। এই দুই পাশে দুটো ক্লোরিন আর এটা বেরিলিয়াম। হ্যাঁ, ফলে তারা সংকর অরবিটাল তারা গঠন করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা সমলক্ষী কোণ কত 180 ডিগ্রি আকারে তারা যা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কার্বনের সংকরণ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় স্বীকৃতি এসে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা যদি দেখি আহ, আচ্ছা, আমরা জানি যে কার্বনের অণুগুলোর সংখ্যা না sp2 সবগুলোই হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের প্রতি ইথাইন অণু সংখ্যা দেখবো, যে ইথাইন অণু এসিটিল অণুর মধ্যে দুইটা কার্বন থাকে কি ত্রিবন্ধনে পরস্পর আবদ্ধ থাকে। আমি যদি দেখি এটা এই যে এই ত্রিবন্ধন, হ্যাঁ, এটা হচ্ছে ইথাইন অণু।
এরা পরস্পর কি বন্ধন আমাদের থাকে, এই কি বন্ধনের একটা আগেই বলছে একটা কি বন্ধন কি একটা সিগমা থাকে আর দুইটা পাই বন্ধন থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে দুটি কার্বন পরমাণু প্রত্যেকের প্রথম উদ্দীপ্ত অবস্থা থাকে, 2s3 একটা 2p অরবিটাল থাকে নিশ্চিত একটা sp সংকরণ দ্বারা দুটি সংকরণ অরবিটাল গঠন সৃষ্টি করে। হ্যাঁ, আমি যদি কার্বনের যে ইয়েটা লিখি, হ্যাঁ, তো এই যে এখানে তারা এই যে অর্থপূর্ণ ইলেকট্রন দ্বারা তারা কি গঠন করবে, বন্ধন গঠন করবে। আমি যদি ইথাইনের যেটা লিখি, ইথাইনের ক্ষেত্রে ইথাইন অণু গঠন, ইথাইন অণু গঠন। হ্যাঁ, আমি একটু বাংলাদেশ বলে যাই কথাগুলো। sp সংকেত কার্বন পরমাণু দুটি করে সংকর অরবিটাল থাকে সংকর অরবিটাল, এই যে লাসিল সংকর দুটি সংকর অরবিটালেরা। হ্যাঁ, সংকর অরবিটাল থাকে। এই দুটি কার্বন পরমাণু প্রত্যেকে কার্বন পরমাণু একটি সংকর অরবিটালের মধ্যে মুখোমুখি হয়ে প্রথমে পাই বন্ধন গঠন, সিগমা বন্ধন গঠন করবে প্রথমে, যেহেতু একটা সিগমা বন্ধন থাকবে, কিন্তু অসংখ্যিত p2p/2p এই দুটা এটাকে অসংখ্যিত অবস্থা থাকবে। হ্যাঁ, দুটি অবিকৃত অবস্থা থাকে, ফলে উভয় কার্বন পরমাণু সমান্তরাল ও সংকরিত হয়ে হয়ে একটি করে দুটি অরবিটালের পাশাপাশি আংশিকভাবে অধিক্রমণে পাই বন্ধন গঠন হয়। ফলে ইথাইন বা এসিড অণুর মধ্যে তিনটি সিগমা বন্ধন থাকে, এর মধ্যে তিনটা সিগমা বন্ধন থাকে, CH, এটা হচ্ছে CH3 কার্বন কার্বন। হ্যাঁ, এই তিনটা সিগমা বন্ধন থাকে, একটা দুইটা থাকে কার্বন হাইড্রোজেন, যেটা কার্বন কার্বন। হ্যাঁ, এর মধ্যে তিনটা, এটা হচ্ছে দুইটা থাকে, এটা হচ্ছে একটা থাকে। এই দুইটা মিলে তিনটা সিগমা বন্ধন তারা গঠন করবে। ফলে দুই কার্বন মিশ্রিত তাদের মধ্যে দুইটি পাই বন্ধন। আচ্ছা, আমি প্রথমে বলি দুইটা এসিটিলিন অণুর মধ্যে তারা কি করে তিনটি সিগমা বন্ধন আর দুইটা তোমার পাই বন্ধন গঠন অবস্থান করে। পাই বন্ধন ইলেকট্রন মূল কাঠামোকে তারা বেষ্টন করে রাখে। হ্যাঁ, আমি যদি এটার চিত্রটা একে যদি দেখাই তোমাকে, এই যে এই দেখো এগুলো কিন্তু তোমার কি সিগমা বন্ধন। ওকে, ইলেকট্রন মধ্যে কি সিগমা বন্ধন। আর এই যে এটা একটা দাঁড়াও আমি একটু বলি, সরি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সিগমা বন্ধন আর এটা হচ্ছে পাই বন্ধন। এই যে এটা একটা ধরে, এই যে 1 2 3, এই যে এটা একটা পাই বন্ধন। হ্যাঁ, তো এইটা হচ্ছে মতো তোমার এসিটিলিন বা ইথাইন অণুর গঠন। ফলে যেটা কি এটা হচ্ছে তোমার এদের ইয়েকে 180 ডিগ্রি। মানে দুইটা এক কাছে, কারণ এদের মূলত কারণটা হচ্ছে দুইটা যে সংকরিত অরবিটাল থাকে, টুপি একটু করে অবিকৃত থাকার কারণে কার্বনের সাথে সমান্তরাল সংকরিত হচ্ছে দুটি অরবিটাল পাশাপাশি। এই যে পাশাপাশি এটা আছে তারা আংশিক আর আংশিক ভাবে তারা অধিক্রমণ ঘটে, তারা দুটি পাই বন্ধন, এই যে একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন, ফলে তারা ত্রিবন্ধন আকার গঠন করছে। হ্যাঁ, এটা হচ্ছে ইথাইনের একটা। আচ্ছা, তো আমরা sp সংকরণ দেখলাম, আমরা এখন আসি sp2 সংকরণের ক্ষেত্রে। আর sp সংকরণের যে সংজ্ঞাটা আমি যদি বলি, আমি সংজ্ঞাটা যদি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আহ, বিক্রিয়াকালে পরমাণু যোজিত স্তরে একটি s অরবিটাল একটা p অরবিটাল মধ্যে অধিক সংক্রমণ ফলে যে দুটি সংযুক্ত অরবিটাল সৃষ্টি গঠনকে বলা হয় sp অরবিটাল। হ্যাঁ, তো এটা হচ্ছে sp অরবিটাল। আর sp2 হবে কি, যে বিক্রিয়াকালে কোনো পরমাণু যোজিত স্তরে যে একটি s অরবিটাল দুইটা p অরবিটালের মধ্যে সংশ্লেষ হওয়ার পরে দুটি সমশক্তির অরবিটাল সৃষ্টি প্রক্রিয়া, সেটা হচ্ছে মূলত sp সংকরণ। ওকে, আচ্ছা, আমি যদি sp2 সংকরণের মধ্যে ইয়ে দেখি, আমি যদি বোরনেরটা দেখি। হুম, তো আমি যদি BCl3 এটা যদি দেখি, BCl3 যৌগিক গঠন, আমি যদি এখানে দেখা যাচ্ছে বোরনে যদি স্বাভাবিক ইলেকট্রন একটা অযুগ্ম ইলেকট্রন থাকে। হ্যাঁ, যদি দেখি বোরনের ক্ষেত্রে 2p1। ওকে, আচ্ছা,
আমি যদি এটা উদ্দীপ্ত অবস্থা লিখি বা না উত্তেজিত অবস্থা, ওকে, এটা উদ্দীপ্ত। আমি এই যে এখানে যেটা হচ্ছে যে আমাকে যে এখানে দেখবে বরং বরং 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন দেখবা পি অরবিটাল স্থান ফলে তিনটে অযুগ্ম হয়ে ইলেকট্রন থাকে। ফলে দেখা যায় যে এখানে যে উৎপন্ন তিনটে সংকর ত্রিভুজ আকৃতির আহ, তিনটি শিশু ত্রিভুজ আকৃতির তারা অরবিটাল গঠন করে। আমি যদি দেখাই যে তিনটি ক্লোরিন মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে থ্রি জেড অরবিটালের সাথে তারা তিনটা এখানে তাহলে এখানে তিনটা যেহেতু তোমার অসংগত, তাহলে তিনটা বোরন ক্লোরন মধ্যে সম্বন্ধী বন্ধন সৃষ্টি করে। যদি আমি চিত্রটা যদি দেখাই, আর ক্লোরিনের যেটা আমি দেখাইছিলাম যে ইলেকট্রন, এটা তো এই যে একই সেম। এই যে ক্লোরিন, এই যে এখানে একটা আছে, এই একটা 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 তিনটা তিনটা বোরনের সাথে যুক্ত হয়ে তারা সংকরণ অরবিটাল গঠন করবে। হ্যাঁ, এই ইলেকট্রন যখন লিখবা তখন এই ইলেকট্রন দেখা দিলেই হবে। ঠিক আছে, এটা আর ক্লোরিন ইলেকট্রন আমি যে চিত্রটা যদি একে দেখাই, হ্যাঁ এটা এটা হচ্ছে বোরন, ঠিক আছে, এটা হচ্ছে বোরন। এটার সাথে যদি আমি ক্লোরিনটা যদি দেখাই, এগুলো সব ক্লোরিন। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ক্লোরিন। তো এটার মধ্যে যে তোমার কোণগুলা বন্ধন কোণ দেখা যায় 120 ডিগ্রি আকারে। এটার কোণ আছে, এটার আকৃতি ত্রিভুজ আকৃতি। আমি আগে উল্লেখ করেছিলাম যে sp2 বন্ধন আকৃতি ত্রিভুজ আকৃতি। ওকে, আচ্ছা। তো আমরা মূলত এটা হচ্ছে তোমার তিনটা তোমার সমাজী বন্ধন গঠন করবো বিশৃঙ্খল। আচ্ছা, এবার আসছি আমরা কার্বনের sp2 সঙ্গে। আমরা বলেছিলাম যে কার্বনের মধ্যে sp2 sp সবগুলোই হয়। হ্যাঁ, তো আমি এটা যদি একটু ব্যাখ্যা করি। ইথিন বা ইথিলিন অণু গঠন। আচ্ছা, তো এখানে তো আমরা জানি কার্বনটা তোমার, যদি আমি স্থিত অবস্থায় যদি কার্বনটা লিখি, ওকে। তো এখানে কার্বনের 2s1 অরবিটাল তিনটা 2p অরবিটালের সংমিশ্রণ হয়ে তারা তিনটি সংযুক্তি সম্পন্ন sp2 অরবিটাল সৃষ্টি হয়। ফলে কার্বনের sp2 সংকরণ বলে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে আহ, এদের মধ্যে দেখবা যে sp2 সংকরণের ক্ষেত্রে দেখো 33% s অরবিটাল s চরিত্র, আর 66.7% হচ্ছে p অরবিটাল চরিত্র চলতে থাকে। হ্যাঁ, এখন আমি যদি এটা যদি দেখি যে ইথিলিন অণু গঠনটা, ইথিলিন অণুটা কিভাবে গঠন করবো, যে এটার মধ্যে sp2 সংকরণের ফলে যে দুইটা কার্বন পরমাণুর মধ্যে প্রথম প্রতিটির একটু সংকরণ অরবিটাল অপরটির সংকরণ অরবিটালের অক্ষ বরাবর কার্বন কার্বন সংযোজন গঠিত হয়। ফলে প্রতিটি কার্বন পরমাণু দুটি করে মোট 4টি সংকরণ অরবিটালের প্রতিটির সাথে একটি করে হাইড্রোজেন অরবিটালের অধিক্রমণের 4টি সিএইচ সিগমা মাধ্যম গঠিত হয়। হ্যাঁ, এটার মধ্যে 4টা সিএইচ সিগমা মাধ্যম গঠিত হয়। হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মূলত ইথিলিন অণুর প্রাথমিক গঠন। তখন কার্বন পরমাণুতে একটি বিশুদ্ধ টুপি যে টুপি অরবিটাল জেড অরবিটালের ক্ষেত্রে, মানে উপ অরবিটালের ক্ষেত্রে দেখা যায় যে দুটো কার্বন পরমাণু তলের উপরে নিচে লম্বানো সমান্তরাল থাকে। এটা যদি আমি একটু চিত্র আঁকে দেখাই যে
এই যে এটা হচ্ছে সিগমা বন্ধন। ওকে, এই যে এই দুইটা হচ্ছে মূলত আমার কি ইথিলিন অণুর গঠন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে পাই বন্ধন গঠন হচ্ছে, এই যে পাই বন্ধন, পাই বন্ধন। আর এটা হচ্ছে সিগমা বন্ধন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত হচ্ছে ইথিলিন অণুর গঠন। তো এখানে দেখতে এদের ফলে দেখবা যে দুটা পাশাপাশি অগ্রসর ফলে ডাম্বলাকি টুপি জেড ওয়ান অরবিটালের পাশাপাশি আংশিক অতিক্রমণ দ্বারা দুটি পরমাণুর মধ্যে একটি দুর্বল সন্ধি বন্ধন সৃষ্টি হয়, ফলে তাকে কার্বন কার্বন পাই বন্ধন বলে। ঠিক আছে? তাহলে ইথেনলের মধ্যে দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি সমাণু বন্ধন থাকে, একটি দুটি কার্বন পরমাণু অক্ষ বরাবর sp2 সিগমা বন্ধন, এই যে সিগমা বন্ধন গঠিত হচ্ছে, ফলে একটি পাই বন্ধন গঠিত হচ্ছে, পাই বন্ধন। এই যে একটা সিগমা, সিগমা এটা হচ্ছে পাই, ফলে এদের দুই বন্ধন থাকে। এদের তো 120 ডিগ্রি আগে বলেছি, এদের বন্ধন থাকে 120 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে ইথিলিন গঠন। আচ্ছা, এবার লাস্ট একটা টপিক আছে sp3 সংকরণের, সেটা আমি চলে যাই। sp3 সংকরণের সংজ্ঞাটা হচ্ছে যে আহ বিক্রিয়াকালে কোনো পরমাণু জড়িত স্তরে একটি s অরবিটাল আর তিনটি p অরবিটালের মধ্যে যদি সংমিশ্রণ করে চারটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় sp3। হ্যাঁ, শীর্ষ অরবিটালের সুষম চতুস্তলকে থাকে, এদের মধ্যে কেন্দ্রে 109.109 ডিগ্রি 28 মিনিট তার একটা কোণ উৎপন্ন করে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এটা যদি দেখাই শুধু মিথেনের sp3 বন্ধনটা, sp3 অরবিটাল, CH4 এর গঠন, মিথেনের গঠন। ওকে, তো আমরা তো কার্বন যোজিত স্তরটা জানি যে স্থির অবস্থায় কি হয়, যে 1s2 1 2p1 2p y1 2p z1। হ্যাঁ, তো এই অবস্থায় দেখা যাবে যে দেখবে কার্বনের দুইটা বিজোড় ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, দুইটা বিজোড় ইলেকট্রন রয়েছে, যে গঠনের ফলে তার শক্তি শোষণ করে উদ্দীপ্ত কার্বন পরমাণু এর সাথে 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2p z অরবিটাল স্থানান্তরিত করে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে দেখো, একটা অরবিটাল এই যে 2p z স্থানান্তরিত হলে তারা এই যে একটা অরবিটাল ভেঙে তার জেড, মানে প্রাথমিক অবস্থা থেকে দুইটা, কিন্তু যখন উদ্দীপ্ত অবস্থা দেখবে তখন এখান থেকে একটা তারা জেড উপস্থিত চলে যায়। হ্যাঁ, এই অবস্থায় কার্বন পরমাণু একটি 2s অরবিটাল তিনটি 2p অরবিটাল সংমিশ্রণ হয়ে চারটা সমশক্তি সংখ্যক অরবিটাল তারা গঠন করে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা গঠন করে। ফলে এরূপ sp3 সংকরণ সৃষ্ট সংখ্যক অরবিটাল একটি চতুস্তলকে শীর্ষবিন্দু থাকে। আমি চিত্র আকারে তোমরা ছবি বুঝতে পারবা। এই সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে মানে হাইড্রোজেন যোজন 1s4। হ্যাঁ, এটার সাথে আমরা চারটা অরবিটালের সাথে আমরা মুখোমুখি অতিক্রমণ করে মিথেন অণু সৃষ্টি করে। এই অবস্থায় তোমার sp3 সংকরণের ফলে সৃষ্ট বন্ধন অণুতে 109 ডিগ্রি 28 মিনিটের ফলে কার্বন পরমাণু sp3 হাইড্রোজেন অণু HCH4 তাহলে অসম চতুস্তলিক স্তর গঠন করে। আমি চিত্র যদি এঁকে দেখাই, উম, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। হ্যাঁ, এরা হচ্ছে মূলত আহ, আহ, এটা হচ্ছে কার্বন, কার্বন, এগুলো হচ্ছে হাইড্রোজেন। এদের মধ্যে বন্ধন কোণটা হয় 109.5। হ্যাঁ, এটা হচ্ছে মূলত তোমার আহ, ইয়া কি বলে মিথেন অণুর গঠন। তো এটা হচ্ছে মূলত চতুস্তলিক আকৃতি গঠন করে, সুষম, ওটাকে সুষম চতুস্তলিক আসন গঠন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে মূলত আহ, বন্ধন ইলেকট্রনের উপর মুক্ত ইলেকট্রনের উপর এটা ব্যতিক্রম যেটা দেখবো, যে ক্যাসিডান অ্যামোনিয়ার গঠন sp2 সংকরণ, পানির sp3 সংকরণ। হ্যাঁ,
এই দুইটা একটু প্রায় মোস্ট ইম্পর্টেন্ট দেখবে, সেটা হচ্ছে অণু আকৃতি বন্ধন কণার উপর মুক্ত ইলেকট্রন প্রবাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা কিছু একটু বাংলা কথা যেগুলো বলি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যোজিত স্তরে ইলেকট্রন যুগল ও মুক্ত ইলেকট্রন থাকে, তাদের বিকর্ষণের ফলে অনুত বন্ধন কোণ আদর্শমান হ্রাস পায়। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রন সমূহ পরস্পর বিকর্ষণের ফলে এই বিকর্ষণের পরিমাণ কেন্দ্রীয় পরমাণুর নিকট বিভিন্ন অরবিটালের ইলেকট্রন মেঘের ঘনত্বের উপর নির্ভর করে। বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত বন্ধন ইলেকট্রন যুগল দুটি পরমাণুর কেন্দ্রকে তারা প্রদক্ষিণ করে। অপরদিকে কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আহ শুধুমাত্র সেই পরমাণুকে প্রদক্ষিণ করে। এ কারণে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অরবিটাল অরবিটালে ইলেকট্রনের মেঘের ঘনত্ব কেন্দ্রীয় পরমাণুর নিকট শেয়ারকৃত ইলেকট্রন যুগল অপেক্ষা বেশি হয়। ফলে দুটি ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণের পরিমাণ ইলেকট্রন যুগল যুগলদের যে পরমাণু মেঘের ঘনত্বের গুণফলের উপর নির্ভর করে। তাদের বিকর্ষণের মানটা আমি যদি দেখাই যে যেটা ক্রমটা কিরকম সেটা যদি আমি একটু দেখাই, যে ক্রমটা যদি আমি একটু দেখাই এখানে, এটাকে তো আমরা এলপি দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, পুরোটাকে আমরা এলপি দ্বারা প্রকাশ করবো। আর এটা হচ্ছে ইলেকট্রন যুগলের বন্ধন ইলেকট্রন যুগল কি করবো, বন্ধন ইলেকট্রন যুগল, এটাকে দ্বারা আমরা বিপি দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা, আমি যদি কমটা যেটা লিখি, এটা আমি জাস্ট কেটে দিলাম, এটা লাগবে না। এটা দ্বারা বোঝা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আর হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের বিকর্ষণ সবচেয়ে মান বেশি হবে, শক্তির মান বেশি হবে। এরপরে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বন্ধন ইলেকট্রন যুগল বিকর্ষণের মান তারপর বেশি হবে। তারপরে সবচেয়ে কম হবে হচ্ছে তোমার বন্ধন ইলেকট্রন যুগল আর বন্ধন ইলেকট্রন যুগল বিকর্ষণ শক্তি। হ্যাঁ, এটাই তোমার মূলত কি বলে শক্তির ক্রমটা। ঠিক আছে, আমি যদি অ্যামোনিয়াটা যদি দেখাই, NH3 অণুর গঠনে sp3 সংখ্যা, এটা তারা কি বোঝায় যে আমরা যদি নাইট্রোজেনের যদি আমরা এটা যদি দেখি, ইলেকট্রন যদি দেখি কি দাঁড়াচ্ছে, 1s2 2s2 3s1 ইত্যাদি অবস্থানে অন্তর্গত দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আহ, হ্যাঁ, এর sp3 সংকলনের ফলে চারটা সমতুল্য অরবিটাল সৃষ্টি হয়, তাদেরকে আমরা প্রতিনিধিত্ব করি। ঠিক আছে, এখন সংখ্যা অরবিটালে একটি ইলেকট্রন থাকে, প্রত্যেকে তারা হাইড্রোজেন পরমাণুর সাথে এই যে একটা ইলেকট্রন আছে আর একটা হাইড্রোজেন সাথে, একটা হাইড্রোজেন আছে 1s1। এই একটা করে ইলেকট্রন গুলো তারা একটা করে হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে তারা কি NH, একটা হচ্ছে তিনটা NH সীমা বন্ধন গঠন করে, তিনটা NH সীমা বন্ধন গঠন করে, সীমা বন্ধন গঠন করে, ফলে NH2 সৃষ্টি হয়। হ্যাঁ, ফলে এদের মধ্যে দেখবা যে আহ, এই যে পি অরবিটাল আর হচ্ছে তোমাদের এই যে বন্ধন ইলেকট্রন যেগুলোর মধ্যে বিকর্ষণ শক্তির মান তাদের নিঃসঙ্গ ইলেকট্রন দ্বারা তাদের বিকর্ষণ শক্তি কম হয়, ফলে বন্ধন কোণ 109 ডিগ্রি 107 ডিগ্রিতে তারা হয়। এমনই অনুঘটন ত্রিকোণাকার পিরামিড আকৃতির ফলে
শীর্ষ বিন্দুতে তাদের নাইট্রোজেন অণুর তলের কৌণিক বিন্দু সমূহে হাইড্রোজেন অনুষ্ঠিত হয়। তো আমি যদি এটা চিত্রটাকে যদি দেখাই, এগুলো হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে নাইট্রোজেন। হ্যাঁ, এদের মূলত হচ্ছে কি দেখা যাচ্ছে যে পি অরবিটালের সাথে ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণ অপেক্ষা নিঃসঙ্গ যুগল দ্বারা তাদেরও বিকর্ষণ, তাদের উপর বিকর্ষণ বেশি হয়। ফলে NH এর মান তো 7 ডিগ্রি হয়। এটার গঠন হচ্ছে কি, এটি হচ্ছে ত্রিকোণাকার পিরামিড। এটা হচ্ছে আমার মুখ্য যে ইলেকট্রনগুলো তাদের ইলেকট্রিক অণুর গঠনের প্রভাব। ঠিক আছে, এখন আমি পানির অণু গঠনটা যদি দেখি, পানির অণু গঠনে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখবা যে কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের যোগ্যতা স্তরে যোগ্যতা স্তরে দেখবা যে ছয়টির মধ্যে দুটি অযুগল ইলেকট্রনের সঙ্গে দুইটা হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার দ্বারা পানি বন্ধন করে। আমি যদি অক্সিজেনের ইলেকট্রন যদি দেখি, এখানে দেখা যায় কেন্দ্রীয় ছয়টা অযুগল ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, হ্যাঁ। অযুগল ইলেকট্রনের মধ্যে আহ, দুটি অযুগল ইলেকট্রন আছে, এই দুটো হাইড্রোজেন তারা যুক্ত হয়, তারা ইলেকট্রন শেয়ার করে একটা করে পানি বন্ধন গঠন হয়। হ্যাঁ, আমি যদি এটা যদি দেখাই, যদি চিত্র যদি পানি, এটার মধ্যে তারা কি করে পানি বন্ধন গঠন, ফলে যদি পানি যৌথ অক্সিজেনের অক্সিজেনের পানি পরমাণুর যৌথ স্তরে দুই জোড়া ইলেকট্রন বন্ধন গঠন অংশগ্রহণ করা অবশ্যই দুই জোড়া ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকে। মোট 4 জোড়া ইলেকট্রন তারা ত্রিমাত্রিক বিন্যস্ত হয়ে পানি অণু গঠন করে একটি চতুস্তলিক আকৃতি লাভ করার কথা। কিন্তু 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকা অসম বিকর্ষণের ফলে আকৃতিটি বিকৃত হয়ে যে আকৃতি লাভ করে। হ্যাঁ, আমি যদি দেখাই এটা, বলো চিত্রটা যেটা দেখাই, এটা হচ্ছে মূলত তোমার পানির অণু গঠন। আমি যদি এটা আর প্রয়োগ রাখি, দেখা যায় এখানে দুটো মুখ্য ইলেকট্রন থাকবে, এদের মধ্যে এই একটা, এই একটা, হ্যাঁ হাইড্রোজেন হাইড্রোজেন, হ্যাঁ এইটা হচ্ছে মূলত পানির আকৃতির গঠন। মুখ্য ইলেকট্রনের অসমবিন্যাসের কারণে তাদের
অনুগঠনটা তার রাস্তায় 104.5 ডিগ্রি হয়। হ্যাঁ, কিন্তু এদের এটার কারণটা যদি আমি একটু বলি, জোর ইলেকট্রন এর অসম বিকর্ষণের ফলে আঠাশ থেকে হ্রাস পেয়ে 5 ডিগ্রি কোণ হয়। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পানি অণুর আকৃতির গঠন। তো এটা মূলত আমি যদি এটা ইয়ে বলি যে এটা কেন, এবং যেহেতু হচ্ছে 6টা ইলেকট্রনের মধ্যে দুইটা তোমার হাইড্রোজেন পরমাণু সাথে একটি ইলেকট্রন থেকে পানি বন্ধনটা গঠন করতে, হ্যাঁ, ফলে দেখা যাচ্ছে অক্সিজেন পরমাণু যেহেতু হচ্ছে দুই জোড়া ইলেকট্রন, এই দুই জোড়া ইলেকট্রন তারা কি করে বন্ধন গঠনে অংশগ্রহণ করার ফলে দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, ফলে চারটা এদের একটা নীতি আছে ভি এস ইপিআর, ভি এস ই পি আর ইউনিট সংখ্যা দেখে ত্রিমাত্রিক একটা ত্রিমাত্রিক একটা ইলেকট্রন মন্ডল গঠন করে। হ্যাঁ, ত্রিমাত্রিক ভাবে তারা বিন্যস্ত পানি অণু একটি চতুষ্ফলকে আকৃতি লাভ করার কথা, কিন্তু তারা বিকৃত হয়ে যায়। হ্যাঁ, মানে দুই জোড়া ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকা অসম বিকর্ষণের ফলে তারা আকৃতি বিকৃত হয়ে ভি আকৃতি লাভ করে, তারপর একটা ভি আকৃতি লাভ করছে, যে পুরো ভি, এই যে ভি, একটা ভি আকৃতি লাভ করতে পারে। ভি আকৃতি লাভ করার ফলে তাদের মুক্তিত ইলেকট্রনের যে অসমবিন্যাস করে তাদের এই যে কোন আকৃতিটা কমে যায়। হ্যাঁ, এটা হচ্ছে পানি অণুর গঠন। তো আজকে ছিল মূলত এই পর্যন্তই, সংক্রমণ এইগুলাই আছে, বেশি কিছু নাই। আমি যদি তোমার স্লাইডটা যদি ওপেন করে দেখাই, হ্যাঁ, এই যে আমি কি দেখিয়েছিলাম বোরন বিসিএল থ্রি, হ্যাঁ, যে সংকরণের ওইগুলা, যে ইথাইন অণুর গঠন, অ্যাসিটিলিনের গঠনটা যেরকম, হ্যাঁ, এইগুলো না আমি জাস্ট চিত্রটা চূড়ান্ত যে এখান থেকে এইভাবে পড়বো আর কি, ইথাইন অণুর গঠনটা সংকরণ, হ্যাঁ, যেগুলো পড়লেই হবে। এই যে সংকরণটা আমি এখান থেকে শুরু করছিলাম, এই যে এখান থেকে এগুলো দেখিয়েছিলাম, হ্যাঁ, এটা দেখালাম যে চিত্রটা এভাবে আঁকতে হবে। তারপরে এই যে চিত্র কেন হয়, হ্যাঁ, ইথিনলের গঠন, এটা জাস্ট মানে দেখে নিয়ে যাচ্ছে, এটা জাস্ট এক্সট্রা, জাস্ট করে নিলে পারবা বুঝছো। এবার এসপিটি সংক্রমণ সিএইচ করে পানি অণুর গঠন আছে, এটা দেখালাম। তারপরে এটা জাস্ট এক্সট্রা, মাঝে মধ্যে একবার আসছে, তো দেখে নিই। হ্যাঁ, তারপরে NH4 জাস্ট নিজেরা দেখবা, NH3 গঠন sp3, চতুর্থ আকার কেন বন্ধন কোন হ্রাস পায়, হ্যাঁ, এই যে ডিটেলস লেখা আছে, দেখে নিবে। আর পানি অণু গঠন, হ্যাঁ, এই যে দেখালাম, বললাম যে মুক্ত যখন থাকে বা হাইড্রোজেন অ্যাটমগুলো সাইজে কম হয়। এই যে বিকর্ষণ কথাগুলো বললাম, এগুলা জাস্ট এটা কমটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলো জাস্ট দেখে নিও। তারপরে এই তার তেমন কিছু নেই, এগুলো এক্সট্রা অর্ডিনারি, এগুলো না, এগুলো জাস্ট না পড়লে হয়, জাস্ট আমি করে দিচ্ছি আর কি। এই হলো আজকে ক্লাস, নেক্সট ক্লাসে আমরা এই যে পোলারিটি এসব দেখবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।